আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। ঠাঁই না পাওয়া নেতারা দল শক্তিশালী করতে কাজ করবেন বললেন ওবায়দুল কাদের। সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর করাই হবে নতুন মন্ত্রিসভার বড় চ্যালেঞ্জ বললেন রাজনীতিবিদ বিশ্লেষকরা। দুর্নীতি দমনে প্রতিজ্ঞার কথা বললেন নতুন মন্ত্রীরা। খালেদা জিয়ার সাথে ৩ সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দেয়া সরকারের নিষ্ঠুর আচরণ, অভিযোগ রুহুল কবির রিজভীর। বিভিন্ন দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ৪ ঘন্টা স্তব্ধ বিমানবন্দরগামী ভিআইপি সড়ক, বাসে আগুন, ভোগান্তিতে মানুষ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিকেলে বঙ্গভবনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রীকে শপথ পড়ান। পরে নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্য রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের নির্ধারিত সময়ের আগেই বঙ্গভবনের দরবার হল আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। বিকাল ৩:৩০টায় দরবার হলে প্রবেশ করেন আওয়ামী সভাপতি ও সংসদ নেতা শেখ হাসিনা। দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান দরবার হলের সকল অতিথি। এর কিছুক্ষণ পরেই শপথ অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বেজে ওঠে জাতীয় সঙ্গীত। রাষ্ট্রপতির অনুমতি নিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গোপনীয়তার শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী, সই করেন শপথ বইয়ে। এরপর নতুন মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকলের প্রতি শপথ বইয়ে সই করার পরে ওবায়দুল কাদের জানান, মন্ত্রিসভায় ঠাঁই না হওয়া সাবেক মন্ত্রী ও নেতারা দলকে শক্তিশালী করবে। মূলত সরকার থেকে দলকে পৃথক করতে এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। ১৪ দল আমাদের সঙ্গে আছে। এখন মন্ত্রী থাকা না থাকার উপর তো আমাদের অ্যালায়েন্স ভেঙে গেছে, এটা তো বলা যাবে না। কারণ অ্যালায়েন্সে তারা আছেন, মন্ত্রী তো 5 বছরের ব্যাপার। মাঝে মাঝে এক্সপানশন হবে, রিসাপল হবে, এর মধ্য দিয়ে অনেকে যাবেন। আবার পারফরমেন্সের ভিত্তিতে অনেকে আবার ভালো পারফরমেন্স না করতে পারলে অনেককে মাঝপথেও বিদায় নিত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো গঠিত মন্ত্রিসভায় এবার নতুনদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। দলের ঘোষিত উন্নয়ন এজেন্ডা তথা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এই তরুণদের এনার্জি কতটা কার্যকর হয় এবার সেটি দেখার বিষয়। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের চাহিদা বিবেচনায় নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তিনি বলেন, সিনিয়ররা বাদ পড়েননি, দায়িত্বের পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, এবার মন্ত্রিসভা গঠিত হয়েছে বঞ্চিত এলাকা থেকে। মন্ত্রিসভায় না থাকলেও শরিক দলগুলো সরকারের সাথেই আছে। ভবিষ্যতে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। নতুন মন্ত্রিসভা নিয়ে জনগণের সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। প্রত্যাশা ও প্রাপ্তির মিল কতটুকু হয় তা ভবিষ্যতে বলে দেবে, একথা উল্লেখ করেন তিনি। নতুনরা দায়িত্ব যথাযথ পালন না করলে বাদ পড়বেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অবস্থান এ বিষয়ে কঠোর। নতুন মন্ত্রিসভা নিয়ে দলে কোনো প্রভাব পড়বে না, বরং দল এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। জাতীয় পার্টির বিরোধী দলে থাকা সব দিক থেকে ভালো হয়েছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেছেন নবনিযুক্ত মন্ত্রীরা। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় শোনা গেল তাদের মুখে। শপথ নেওয়ার পর বঙ্গভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব অঙ্গীকার করেন মন্ত্রিসভার সদস্যরা। বিশাল জয়ের পর চমক দেখানো আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরই জানিয়ে দিলেন তাদের স্বপ্নের কথা। বললেন, প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বিগত 10 বছরে যে অভূতপূর্ব উন্নয়ন এবং সমৃদ্ধি লাভ করেছি আমরা,
এবং আমাদের ইশতেহারে যে আগামী দিনের যে রূপরেখা দেওয়া আছে তা বাস্তবায়নই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। আজকে তো পৃথিবীটা তো বিজনেস ওয়ার্ল্ড হয়ে গেছে, তো হ্যাভ টু গো ফর বিজনেস, যাতে করে আমরা আমাদের রেভিনিউ থেকে শুরু করে সার্বিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি। ভিশনগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে এবং ভিশন অনুযায়ী কাজ করতে হবে, সেটা হলো বড় ব্যাপার। এই কারণেই আমি বিদ্যুতের বোধহয় জ্বালানিতে আবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে রেখেছেন। আমাদের চ্যালেঞ্জ হলো নির্বিচ্ছিন্ন সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেওয়া। তার টিমের একজন সদস্য হিসাবে তিনি আমাদের পাথর। আমার বিশ্বাস অদূর ভবিষ্যতেই বাংলাদেশে দারিদ্র্য থাকবে না, অসহায় মানুষ থাকবে না, বেকারত্ব থাকবে না, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন ঘটবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার কথাও বলেন নতুন মন্ত্রীরা। প্রথম প্রায়োরিটি হবেই আমাদের নিরাপত্তা, আমাদের জনগণের নিরাপত্তা, আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। আমরা সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছেন, জিরো টলারেন্সের কথা। এবং দ্বিতীয়টি আমাদের যে মেধা, আমাদের তরুণ সমাজকে মাদকের থেকে রক্ষা করা, এটাও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। এইগুলো আমাদের কন্টিনিউ থাকবে, কাজ করে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে এই টার্মের মাঝে এগুলো সবগুলো শেষ হবে। এটা আমাদের বিশ্বাস নয়, আপনারা নিজেও দেখেন, যদি মূল্যায়ন করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাজ যে গতিতে এগিয়ে যাওয়ার কথা সেভাবে এগোচ্ছে। বাংলাদেশে গণমাধ্যমের অনেকগুলো অসুবিধা আছে, প্রতিবন্ধকতা আছে, যেমন অনেক রুগ্ন গণমাধ্যম আছে, সেগুলোকে কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করব। নিজ নিজ মন্ত্রণালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমন করতে দৃঢ় প্রতিজ্ঞ মন্ত্রিসভার সদস্যরা। সোনার বাংলার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে রেলকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, যাতে সাধারণ মানুষের বাহনে এই রেলকে আমরা সত্যিকারভাবে ব্যবহার করতে পারি, মানুষকে স্বস্তি দিতে পারি। বাংলাদেশ আমি মনে করি সারা বছর ধরে আমরা বিভিন্ন ফসল করতে পারি। বাংলাদেশের সম্ভাবনা অফুরন্ত। আমরা শুধু সারপ্লাস প্রোডাকশন করব না, উদ্বৃত্তই থাকবে না, আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। ভুলভ্রান্তি দূর করতে সরকারের গঠনমূলক সমালোচনাও আশা করছেন তারা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের ৪৭ বছরের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত অর্জন করেছেন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কঠোর পরিশ্রম আর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বগুণে বাংলাদেশকে নিয়ে গেছেন বিশ্ব পরিমণ্ডলে। স্বপ্ন দেখিয়েছেন, এদেশের মানুষকে স্বপ্ন বাস্তবায়নও করছেন। ৭১-এর পর ৭৫-এ কলঙ্কিত অধ্যায় ঘটে জাতির ভাগ্যে। সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন খুনিদের বন্দুকের গুলিতে। বাইরে থাকায় বোন শেখ রেহানা ও শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নানা ঝড় ঝাপটা মোকাবেলা করতে হয় তাদের। দীর্ঘ ৬ বছরের নির্বাসিত জীবন শেষে ৮১-র ১৭ই মে দেশে ফিরে দলের হাল ধরেন শেখ হাসিনা। অসীম সাহসী আর প্রখর বুদ্ধিদীপ্ত মহিমায় হেঁটেছেন রাজনৈতিক বন্ধুর পথে, এগিয়ে গেছেন, সাফল্য ছুঁয়েছেন। ১৫ বছরের দীর্ঘ সংগ্রামের পর ৯৬ সালের ১২ই জুন জনগণের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ক্ষমতায় আসেন শেখ হাসিনা। রাজনৈতিক ছন্দপতনে ২০০১ সালে ক্ষমতার বাইরে যেতে হয় আওয়ামী লীগকে। খুনিদের টার্গেট মিস হওয়ায় ২০০৪ সালে অল্পের জন্য গ্রেনেড হামলা থেকে বেঁচে যান বিরোধী দলে থাকা শেখ হাসিনা। ২০০৬ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন বঙ্গবন্ধু কন্যা। ২০০৮ সালে ঘুরে দাঁড়ায় শেখ হাসিনা। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ২০১৪ সালের ১২ জানুয়ারিতে প্রধানমন্ত্রী হিসাবে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হন শেখ হাসিনা। ভিশন 2021 অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যমায়ের দেশের স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে চলছেন শেখ হাসিনা। এবারের নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিকে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে এমন আস্থা জেগেছে উন্নয়নকামী সাধারণ মানুষের মনেও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ক্লিন ইমেজে তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। হেভিওয়েটদের পরিবর্তে নতুন হাতে অনেক কিছু পাওয়ার প্রত্যাশা তাদের। তবে বিশাল ম্যান্ডেট কাজে লাগিয়ে সুশাসন নিশ্চিত করা ও দুর্নীতি দূর করাই নতুন মন্ত্রিসভার বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য তাদের। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য
সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে সোমবার শপথ নিল নতুন মন্ত্রিসভা। নির্বাচন জোটবদ্ধ হয়ে করলেও এবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি মহাজোটের কোনো শরিকের। কেমন হলো মন্ত্রিসভা, এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন কাজের মাধ্যমেই তাদের দক্ষতার প্রমাণ মিলবে। হেভিওয়েটদের বাদ পড়ায় কোনো সমস্যা দেখছেন না তারা। ক্যাবিনেটের কম্পোজিশন দেখে আমি খুবই আশাবাদী এবং সন্তুষ্ট। আমি চাচ্ছিলাম যে তারুণ্য নির্ভর একটি মন্ত্রিসভা হোক। আমরা চেয়েছি একটা ক্লিন ইমেজের একটা ক্যাবিনেট যেটা পারফর্ম করতে পারবে। সুশাসনের একটা ঘাটতি ছিল, আশা করি এবার সেটাও তারা দিতে পারবে। যারা প্রবীণ ছিলেন তারা বহুদিন মন্ত্রিত্ব করেছেন, এখন তাদের ছত্রছায়ায় নবীনরা একটু কাজ করা দরকার। যারা সমালোচিত ছিলেন সেটা তো প্রধানমন্ত্রীর কাছে তাদের রিপোর্ট কার্ড ছিল, তো সেই রিপোর্ট কার্ড অনুযায়ী প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার কাছে মনে হয়। বিশেষজ্ঞদের মতে ইশতেহার বাস্তবায়নই নতুন মন্ত্রিসভার বড় চ্যালেঞ্জ। তিনি যদি ভাবেন তিনি দলের প্রধানমন্ত্রী নন, দেশের প্রধানমন্ত্রী, তাহলে সব মন্ত্রী সব প্রশাসকরাই সেভাবে কাজ করবে। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই যথেষ্ট সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য। প্রধানমন্ত্রী যদি গাইড করতে পারেন এবং তারা যদি জবাবদিহির আওতার মধ্যে থাকেন, তাহলে দুর্নীতির খুব বেশি প্রশ্রয় পাবে না। তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মন্ত্রিসভা নিয়ে আরও এগিয়ে যাবে দেশ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয় শেষ কর্মদিবস শেষে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্যরা। সরকারের যে কোনো ডাকে সাড়া দিয়ে সহযোগিতার কথা জানিয়ে নতুন মন্ত্রিসভার সফলতা কামনা করেছেন তারা। যারা নতুন মন্ত্রিসভায় থাকতে পারেননি তারা সংসদ সদস্য হিসেবে নিজ এলাকায় দায়িত্ব পালনের কথা জানিয়েছেন। সোমবার ছিল বিগত মন্ত্রিসভার সদস্যদের শেষ এবং বিদায়ী কর্মদিবস। তাই পুরো সচিবালয় জুড়ে ছিল বিদায়ের সুর। দশম সংসদের মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ দপ্তরে দাপ্তরিক কাজের চেয়ে বিদায় অনুষ্ঠানে বেশি ব্যস্ত ছিলেন। কর্মকর্তা কর্মচারীরা বিদায়ী মন্ত্রীদের নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তাদের বিদায় জানান। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেন সদ্যবিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় দেয়া বক্তব্যে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ রাজনীতিক তার বিদায়কে সংসারে যাওয়া আসার খেলার সাথে তুলনা করেন। হয়তো আমি আজকে বাণিজ্যমন্ত্রী থাকলাম না, কিন্তু আমি পার্লামেন্টের মেম্বার আছি। আমার এখানে অনেকেই আমি জিজ্ঞেস করলাম হয়তো 6 মাস পর, 8 মাস পর, 1 বছর পর অবসরে যাব। এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ, কেউ যাবে কেউ আসবে, এটাই নিয়ম। নিজের নির্বাচনী এলাকায় কাজ করা যাবে, আর আমি নিজে আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো জনকল্যাণমূলক কাজ আমি করেছি এবং হাতে নিয়েছি, এবং অনেক স্বপ্ন আছে আমার নিজের জন্মস্থানকে নিয়ে। এজ এ মেম্বার অফ পার্লামেন্ট আশা করি সেগুলি আমরা পূরণ করতে পারবো। পরপর দুইবারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার গত 10 বছরের কর্মস্থল শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তবে বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার স্থলাভিষিক্ত নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সফলতা কামনা করেন। সংবিধান, আইন, মানুষের রায় সবকিছু মিলেই এটি তার ক্ষমতা, এবং সেই হিসাবে তিনি নতুন মন্ত্রিসভা গঠন করেছেন, এবং সেই মন্ত্রিসভা আমরা আশা করব যে নতুন বাংলাদেশ গড়ে তোলবার ক্ষেত্রে নতুনদের যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেটা একটা বিরাট তার দূরদর্শিতা, এবং খুবই সঠিকভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। টানা দুইবারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ফুলের শুভেচ্ছায় বিদায় জানিয়েছেন তার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সদ্য সাবেক এই অর্থমন্ত্রী জানান নিজের সিদ্ধান্তেই অবসরে যাচ্ছেন তিনি। অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়া, সেটার থেকে তো রক্ষা পেয়েছি, এইটা আমার খুব একটা আনন্দের বিষয় যে আমাকে কেউ বিদায় টিদায় করতে হয় নাই, আমি নিজেই বিদায়টা নিয়ে নিয়েছি, এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। নতুন সরকার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশা বিদায়ী মন্ত্রীদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
বেগম খালেদা জিয়ার সাথে ৩ সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দিয়ে সরকার নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদ সদস্যদের কার্যভার গ্রহণ করার বিধান থাকলেও এবার সংবিধান মেনে সংসদ সদস্যরা শপথ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষুব্ধ প্রতিবাদে সোচ্চার। ভোটাধিকার হরণে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক ভূমিকায় হতবাক ও ক্ষুব্ধ। এবারের নির্বাচনে শৃঙ্খলা আগামীতেও বজায় থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণের অঙ্গীকার করলেন তিনি। কারাবিধি অনুযায়ী বন্দীরা 7 দিন পর পর স্বজনদের সাথে দেখা করার সুযোগ থাকলেও বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে 15 দিন পর পর। এখন সেই 15 দিনের বিধানকেও সরকারের নির্দেশে অগ্রাহ্য করছে কারা কর্তৃপক্ষ। বন্ধুরা, আজ প্রায় 21-22 দিন অতিক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না। ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে দেখা করতে দেওয়ার যে কারাবিধান, সেটিকে গায়ের জোরে লঙ্ঘন করাটা বেগম জিয়াকে নিয়ে সরকারের আরেকটি নতুন কোনো অশুভ পরিকল্পনা কিনা, খারাপ পরিকল্পনা কিনা, তা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটি আরও দীর্ঘতর হচ্ছে মানুষের কাছে। বেগম জিয়ার সাথে তার নিকটাত্মীয়দের দেখা করতে না দেওয়াটা রীতিমতো কঠিন মানসিক নির্যাতন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হোক। রাজধানীর উত্তরায় প্রায় 4 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয়ে যায় পোশাক শ্রমিকরা। মজুরি বৃদ্ধি ও বকেয়া বেতন সহ নানা দাবিতে সোমবার সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি একটি যাত্রী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে একই দাবিতে গাজীপুরেও শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল 11টা থেকে রাজধানীর উত্তরার আজমপুর ও বিমানবন্দরের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে পোশাক শ্রমিকরা। ন্যায্য মজুরি, বকেয়া বেতন ভাতাসহ বেশ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করে রাখে তারা। কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এটা তদন্ত করে বলতে হবে এটা কারা জ্বালাইছে। আমরা দেখি সিসিটিভি ফুটেজ আশেপাশ থেকে সংগ্রহ করে তদন্ত করে আমরা এটা বলতে পারব। প্রায় 20-25টি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনে যোগ দিলে আবদুল্লাপুর থেকে হাউস বিল্ডিং, আজমপুর বিমানবন্দর, বনানী পর্যন্ত সড়কে আটকে পড়ে হাজারো যানবাহন। আন্দোলনকারীদের দাবি, সরকার বাড়তি বেতনের মজুরি কাঠামো ঠিক করে দিলেও মালিকরা তা মানছে না। বেতন আগে বাড়ানোর কথা ছিল, যেটা বাড়ায় নাই। 7,000 টাকা 7,000 টাকাই আছে। বিজেপি থেকে বলছে যে 16,000 টাকা করতে, কিন্তু 16,000 তো করেই নেই। মালিকের পক্ষ থেকে যেমন খুশি তেমনই বেতন বাড়াইছে। মালিক পক্ষ 9,245 টাকা দিতেছে, আর হেল্পারের 8,500 টাকা দিচ্ছে। তাইলে সিনিয়র জুনিয়র এনে তো কোনো কিছুই নাই, সব এবারে সমান হয়ে যাইতেছে। আমাদের দাবি সরকারি যেটা কইছে এটাই করা লাগবে, 16,000ই করতে হবে। যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। উপায় না দেখে অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন। এই তো প্রায় 1-2 ঘন্টার মতো গাড়ির ভিতরে বসাই ছিলাম। এখন যাব গাজীপুর। 3 ঘন্টা ধরে জ্যামের ভিতরে, তারপরে অর্ধেক রাস্তায় এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে গাড়িওয়ালা। পরে আমরা এই যে পায়ে হেঁটে হেঁটে এখন আসছি। বিপাকে পড়তে হয় বিমানের দেশি বিদেশি যাত্রীদেরও। ফ্লাইট মিস হবে, গতকালকেও মিস করছি, আজকেও মনে হয় মিস হয়ে যাবে। এক পর্যায়ে পুলিশের তৎপরতায় সড়ক অবরোধ থেকে সরে যান আন্দোলনকারীরা। নানা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন নতুন কিছু নয়, তবে এ ধরনের চিত্র বেশিরভাগ দেখা যায় পোশাক শ্রমিকদের ক্ষেত্রে। তাদের দাবি মানার আশ্বাস দিলেও তা কতটা পূরণ হয় সেটাই এখন প্রশ্ন। এদিকে একই দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। সাভারের হেমায়েতপুরের বাগবাড়িতে শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে 15 শ্রমিক আহত হয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। শীতের প্রকোপে বাড়ছে শীতজনিত দুর্ভোগ, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে কাতর শিশু ও বৃদ্ধরা। শীত নিবারণী আগুনে দগ্ধ অনেকে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার 8 বছর আজ, এখনো বিচারের প্রতীক্ষায় ফেলানীর বাবা মা।
আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। অপশক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্যই মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিএনপি প্রার্থীরা নির্বাচনে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডক্টর শামসের মবিন চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, সুশাসনের মাধ্যমে দুর্নীতি দমনে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন শামসের মবিন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলী শিকদার বিএনপিকে জনরায় মেনে নেওয়ার আহ্বান জানান। বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান তিনি। যারা ৭১-এ গণহত্যা চালিয়েছিল, বিএনপি তাদের সাথে আঁতাত করে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। শীতের প্রকোপের সাথে খুলনায় বাড়ছে ঠান্ডাবাহিত রোগের প্রকোপ। এতে বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন ২৫০র মতো শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসা নিচ্ছে খুলনা শিশু হাসপাতালে। গেল ৪ মাসে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে ১৯৫ শিশুর। জায়গার অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরিফ বিল্লার ক্যামেরায় খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্টে বিস্তারিত। শীতে রোগীর চাপ বেড়েছে খুলনা শিশু হাসপাতালে। তাদের ভর্তি করা হচ্ছে বেড খালি হওয়া সাপেক্ষে। প্রতিদিনই পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল, সাতক্ষীরা ও খুলনার আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছে এই হাসপাতালে। এর ৩৭টি কেবিন ও ২৭০টি বেড প্রয়োজনের তুলনায় খুবই কম। বৃহস্পতিবার থেকে বমি করছে ২০-২৫ বার, তারপর ২ থেকে ৩ বার পায়খানা করছে। এখানে নিয়ে আসার পরে বুঝতে পারলাম যে ওর ডায়রিয়া হয়েছে। তারপরে জ্বর ছিল ২-৩। সুস্থ বাচ্চা হঠাৎ করে সন্ধ্যার পর থেকে বমি হয়েছে। ৭-৮ বার বমি হওয়ার পরে অর্ধেক রাত্রিবেলা রাত ২টা-৩টার দিকে যেয়ে পাতলা পায়খানা শুরু হয়েছে। রাত ৩টে বাজে। সেই সময় আমার ছেলে এরমের হঠাৎ কাঁপে মেপে উঠে একদম নার্ভাস হয়ে গেছে। পরে এই জায়গা আনতে আনতে অনেক হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও ডাক্তাররা। অবকাঠামো সহ চিকিৎসার ব্যবস্থা আরও সম্প্রসারণের দাবি তাদের। রেশিও অনুযায়ী আমরা যেসব রোগী ভর্তি হয় এবং ছাড়ি, আমাদের অনেক সময় সিটের স্বল্পতা দেখা দেয়, কারণ আমরা অনেক রোগীকেই আমরা জায়গা দিতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা কমিটমেন্ট করেছেন যে উনি আমাদের একটা বিল্ডিং বানানোর জন্য আমাদের টাকা দিবেন। শিশু হাসপাতালে বেড বাড়ানোর পাশাপাশি আউটডোর সেবা বাড়ানোর দাবিও খুলনাবাসীর। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বাড়ছে শীত, সেই সাথে বাড়ছে দগ্ধ মানুষের সংখ্যাও। পৌষের শীতে উত্তরে জনপদ যখন বিপর্যস্ত, তখন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এই অঞ্চলের মানুষ। ২ সপ্তাহে আগুনে পুড়ে মারা গেছেন ৩ জন, আর দগ্ধ ১২ জনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। পৌষের ঘন কুয়াশায় ঢেকে গেছে রংপুরের চারিদিক। ঝিরিঝিরি শিশিরে ভিজে গেছে পথঘাট। উত্তরের হিমশীতল বাতাসে জুবুথুবু সাধারণ মানুষ। শীতের তীব্রতাও বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে গ্রামীণ জনপদে বাড়ছে দগ্ধ রোগীর সংখ্যা। শীত থেকে বাঁচতে একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে শরীরে তাপ দিতে গিয়ে ঘটছে এসব দুর্ঘটনা। রংপুর শহরে অতিরিক্ত শীত। কিভাবে আগুন লাগলো আমি নিজে বুঝতে পারলাম না। সকালবেলা খবর পেলাম যে ও আগুন তাপাতে গিয়ে পিছনে মেক্সের মধ্যে আগুন ধরছে। তারপরে তো দ্রুত খবর পেয়ে গেলাম, গিয়ে দেখে সর্বশরীর পুড়ে গেছে। গত 2 সপ্তাহে বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন। মারা গেছেন 3 গৃহবধূ। 12 জনের অবস্থা আশঙ্কাজনক। এসব রোগীর শরীর 40% পুড়ে গেছে। যে আমাদের অবশ্যই সতর্কতা বাড়াতে হবে। হিমালয় কাছে হওয়ায় এই সময়টাতে কুয়াশা ঢাকা আকাশে সূর্য সঠিকভাবে তাপ বিকিরণ করতে পারে না এই অঞ্চলে। সে কারণে সন্ধ্যার পর থেকে ঠান্ডা অনুভূতি বেশি হয়। সামনের দিনগুলোতে শীত আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই আবহাওয়াবিদ। আবহাওয়ার পরিভাষায় কোল্ড এয়ার অ্যাডভেকশন একটা কথা আছে। এই কোল্ড এয়ার অ্যাডভেকশনটা পৌষ এবং মাঘ মাসে বেশি হওয়ার কারণে রংপুর অঞ্চলে বিশেষ করে তাপমাত্রাটা কমে যায়, যে কারণে ঠান্ডাটা অনুভূত বেশি হয়। তবে শীত দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে শীতের যে দুর্যোগ, এটি প্রাকৃতিক দুর্যোগ, সেটা আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারবো। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার 8 বছর আজ।
এখনও ন্যায় বিচারের প্রতীক্ষায় কিশোরী ফেলানীর বাবা মা। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন কিশোরী ফেলানী। সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় তার নিথর দেহ। সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। 2 দফা বিচারে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিশেষ আদালত। তবুও মেয়ে হত্যার ন্যায় বিচার পাওয়ার আশা ছাড়েননি বাবা মা। ভারতের একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টে 2টি রিট করেছেন ফেলানীর বাবা মা। আবেদন গ্রহণ করে 18 জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে আদালত। ন্যায় বিচার পাবার আশা কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটরের। স্থানীয়রা চান দিনটিকে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হোক। আবারও নিচ্ছি সিবিসি টেল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে আসছি যা নিয়ে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কোনো আপোষ নয়, আবারও বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেটরা সমঝোতায় না আসলে জাতীয় দুর্যোগ ঘোষণার হুমকি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ইস্যুতে আগামী কিছুদিনের মধ্যে ডেমোক্রেটরা সমঝোতায় না আসলে যুক্তরাষ্ট্রে জাতীয় দুর্যোগ ঘোষণা করার হুমকি আবারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে চলমান শটডাউন অবসানে নতুন প্রস্তাব দিয়েছেন তিনি। দেয়াল নির্মাণের বিষয়ে কোনো আপোষ করা হবে না উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে কংক্রিটের পরিবর্তে স্টিলের দেয়াল নির্মাণ করা যেতে পারে। তবে দেয়াল নির্মাণের বিরুদ্ধে এখনো অনড় রয়েছেন ডেমোক্রেটরা। রবিবার দুপুরে আবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন ডেমোক্রেট দলের নেতারা। বৈঠক শেষে মেরিল্যান্ডের ডেমোক্রেট সিনেটর বেন কার্ডিন জানান, অচলাবস্থা নিরসনে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। তবে আলোচনায় সরকারকে সচল করার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে বৈঠক শেষে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি করেন। টুইটে সীমান্তে কংক্রিটের পরিবর্তে স্টিলের দেয়াল নির্মাণের প্রস্তাবও দেন তিনি। এবারে দেশের বাইরের কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইস্যুতে আবারও নতুন অবস্থানে ট্রাম্প প্রশাসন। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা জন বোল্টন জানান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের পরই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠী আইএসকে পুরোপুরি পরাজিত করার পর তারা আর সংগঠিত হতে পারবে না, এমন নিশ্চয়তা পাওয়ার পরই শুরু হবে সেনা প্রত্যাহারের কাজ। এর আগে গেল 19 ডিসেম্বর সিরিয়া থেকে দ্রুত সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে অভ্যন্তরীণ ও মিত্র দেশগুলোর সমালোচনার মুখে সেই অবস্থান পাল্টান প্রেসিডেন্ট ট্রাম্প। আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ গেবনের কয়েকজন সেনা কর্মকর্তা সামরিক অভ্যুত্থানের দাবি করলেও তা নাকচ করে দিয়েছে দেশটির সরকার। গেবন সরকারের এক মুখপাত্র জানান, 5 বিদ্রোহী সেনা অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয়। পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। বিদ্রোহী 5 জনের মধ্যে 4 জনকে আটক করা হলেও পালিয়ে যায় একজন। এর আগে স্থানীয় সময় সোমবার ভোর 6:30টার দিকে রাষ্ট্রীয় রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখল ও গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় সেনাবাহিনীর জুনিয়র সদস্যরা। পরে কিভাবে তা ব্যর্থ হয় তা পরিষ্কার নয়। অভ্যুত্থানের সময় চিকিৎসার কারণে বিদেশে ছিলেন গেবনের প্রেসিডেন্ট আলী বনগো। গেল 50 বছর ধরে ক্ষমতায় রয়েছেন বনগো পরিবার। ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে নাকচ হলে বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে যুক্তরাজ্য, এমন সতর্ক বার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তির উপর ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির আগে এই হুঁশিয়ারি দিলেন তিনি। আসছে 15 জানুয়ারি চুক্তিটির উপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে গেল ডিসেম্বরে হেরে যাওয়ার শঙ্কায় ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটির উদ্যোগ বাতিল করেন মে। বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার 47 সদস্য। ঠাঁই না পাওয়া নেতারা দলের শক্তিশালী করতে কাজ করবে বললেন ওবায়দুল কাদের। সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর করাই হবে নতুন মন্ত্রিসভার বড় চ্যালেঞ্জ বললেন রাজনীতি বিশ্লেষকরা। দুর্নীতি দমনের প্রতিজ্ঞার কথা বললেন নতুন মন্ত্রীরা। খালেদা জিয়ার সাথে 3 সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দেয়া সরকারের নিষ্ঠুর আচরণ, অভিযোগ রুহুল কবির রিজভীর। বিভিন্ন দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, 4 ঘন্টা স্তব্ধ বিমানবন্দরগামী ভিআইপি সড়ক, বাসে আগুন, ভোগান্তিতে মানুষ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এটাকে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।